তিশা আমতা আমতা করে বলল, মেহু শোন, আমি তো বলতে চেয়েছিলাম কিন্তু কিন্তু কি? হ্যাঁ, তোরে কেয়ার নিস কেন তুই? আর এই যে হাতটা, এটা কি তুই মাটির পুতুলের মতো হাত ভাবিস? শখ কত তোর সুপার ওম্যান হওয়ার? মেয়েছেনা যেন একাই 100 প্রশ্নের তোপ দাঁড়ছে। তিশা জবাব দিতে গিয়ে কুলিয়ে উঠতে পারছে না। সে অসহায়ের মতো বলল, আরে বাবা, আমি তো ঠিক আছি, জাস্ট সামান্য একটু ব্যান্ডেজ। সামান্য ব্যান্ডেজ? তোর মাথায় কি গোবর দিয়ে ভরা? সামান্য ইনজুরি থেকে যে ইনফেকশন হতে পারে সেটা কি জানিস? আজ থেকে তুই আমার বন্দি থাকবি। আমি তোর জন্য স্যুপ বানিয়ে আনবো আর তুই সেটা গিলবি। কোনো বাহানা চলবে না। মেহসানার শাসনে যখন তিশার নাজেহাল দশা, ঠিক সেই মুহূর্তে আদ্রিয়ান দরজার মৃদু করাঘাত করে ভেতরে প্রবেশ করলো। টুইঙ্কেল কোল থেকে নেমে তিশার বেডে গিয়ে বসলো। আদ্রিয়ান মেহসানার দিকে তাকিয়ে কৌতুকের স্বরে বলল মিস মেহসানা, ভায়োলিনটির সার্ভিসটা কি একটু কমানো যায়? আপনার এই ভায়োলিনটি দৌড়ের চক্করে গেটের রিক্সা চালক তো বেচারা কান্নাকাটি শুরু করে দিয়েছিলেন। ভাবলেন আধুনিক যুগের কোনো ডাকাত তার রিক্সায় চড়েছে। না, হঠাৎ থেমে গেল। তার মনে পড়ল সে সত্যি ভাড়া দেয়নি। সে লজ্জায় আড়ষ্টতার লাল হয়ে গেল। আদ্রিয়ানের দিকে তাকিয়ে একটু থমথমে খেয়ে বলল, ওহ, আমি আমি আসলে খেয়াল করিনি, সরি। আপনি কত টাকা দিয়েছেন? আদ্রিয়ান পকেটে হাত গুজে তিশার দিকে আর চোখে চাইল এবং মেয়েছানাকে উদ্দেশ্য করে বলল, চিন্তা পরে হবে, আপাতত আপনার এই হাই ভলিউমের রেডিওটা একটু অফ করুন। ভাবি এমনিতেই পেশেন্টে, তার উপর আপনার এই শব্দের দূষণ সাইবারের মতো ক্ষমতা বোধ হয় ওনার আপাতত নেই। আমার মাদার ইন্ডিয়া অলরেডি আজু ভাইকে এক পুরস্ত ধুয়ে দিয়েছেন। এখন আপনি কি ভাবিকে ধোয়ার দায়িত্ব নিয়েছেন? মেহসানা মুখটা বাংলার পাঁচের মতো করে চুপ করে গেল। টুইঙ্কেল মাঝখানে ফোড়ন কাটল। তুমি বাণীকে বকো না তো। পাপা বলেছে বাণী অনেক ব্রেভ। পাপা আজ বাণীকে কোলে করে, ওহ না, পাপা তো সিট বেল্ট বেঁধে দিয়েছিল। আদ্রিয়ান তিশার দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, ভাবি, সাবরিনার নিচ থেকে খাবার আনছে। আর যে একটু বাইরে গেছে বিশেষ প্রয়োজনে, কিন্তু যাওয়ার আগে 10 বার আমাকে ইনস্ট্রাকশন দিয়ে গেছে তোমরা খবরাখবর রাখতে। মেহসানা যখন এসেছেই তখন ওকে একটু কন্ট্রোল করো, নইলে শুকনিরের শান্ত পরিবেশটা বৈশাখের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যাবে। তিশা আদ্রিয়ানের কথার আড়ালে আর্যর সে গোপন উদ্বেগের আভাস পেয়ে দৃষ্টি সংকুচিত করল। মেহসানা তখন গাল ফুলিয়ে বসে আছে। আদ্রিয়ান আবার বলল, মিস মিমি, আপনার ভাড়াটা কিন্তু আমি ডাইরেক্টে লিখে রাখছি। সুদ সহ উসুল করা হবে। এখন চলুন নিচে। আমার মাদার ইন্ডিয়া স্পেশাল লাঞ্চ বানাচ্ছেন। আপনাকে এই স্যুপের চেয়ে সেটা অনেক বেশি মুখরোচক হবে। মেহসানা বিরক্ত হয়ে বলল, মিস্টার সার্জন, আপনি কি সবসময় আমাকে খোঁচা দিতে না পারলে পেটের ভাত হজম করতে পারেন না? আদ্রিয়ান হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলল, সেটা তো একটা আর্ট মিস মিমি, আর আপনি তো জানেন আর্ট সবসময় ফ্রিতে পরিবেশন করা হয় না। তিশা মেহসানার হাতটা চেপে ধরে বলল, চলেন ম্যাডাম, অনেক বকে ফেলেছেন, এখন একটু কিছু খাওয়া উচিত। হ্যাঁ চল। শুকনিরের ডাইনিং টেবিলে আজ যেন এক মিলন মেলার কেন্দ্রবিন্দু। হামিদা বেগমের হাতের রান্নার সুবাদে ম করছে চারপাশ। সাদা ধবধবে ভাতের সাথে ইলিশ মাছের দেপুয়াজু, বেগুনি ভাজা আর পাতলা ডাল। বাঙালি রসনার সবটুকু আয়োজনই সেখানে বিদ্যমান। মেহসানা তিশার পাশে বসে তার সেবা করার চেয়ে বেশি ব্যস্ত হামিদা বেগমের হাতে গল্প জমিয়ে তুলতে। হামিদা বেগম মেহসানার প্লেটে এক টুকরো বড় ইলিশ তুলে দিয়ে বললেন, খাও মা মেহু, কতদিন পর এলে। তিশার সাথে তোমার বন্ধুত্ব তো সেই ছোটবেলা থেকে, তাই না? মেহসানা একগাল হেসে জবাব দিল, জি চাচিমা। ওই বাদরটাকে সামলাতে সামলাতে তো আমার অর্ধেক জীবন শেষ। দেখেন তো নিজের হাতটা ব্যান্ডেজ করে কী এক অবস্থা করে রেখেছে। আমি তো ওকে বলেছি, এরপর যদি এমন কিছু করিস তবে তোকে দাড়ি দিয়ে বেঁধে রাখবো। মৃত্তিকা সাবরিনা মুখ টেপে হাসলো। সাবরিনা বলল, দেখছো মেহু আপু ঠিক তোমার মতো করে তিশা ভাবিকে বকেছে। তোমরা দুজনে মিলে একটা টিম বানালেই মন্দ হতো না। আদ্রিয়ান তখন টেবিলে অন্য প্রান্তে বসে আয়েশ করে ইলিশের কাটা বাঁধছিল।
সে বাঁকা চোখে মেঘনার দিকে তাকিয়ে বলল, আর ইন্ডিয়া, তুমি মিস মিমিকে একটু সাবধানে খেতে বলো। উনি যেভাবে কথা বলছেন আর খাচ্ছেন, তাতে যে কোনো সময় মাছের কাঁটা ওর গলায় সার্ভেজারি প্রয়োজন ঘটাতে পারে। আর ওনার হাই পিচ ভয়েস শুনলে তো এমনিতেই ইলিশ মাছও ভয় পেয়ে প্লেট থেকে লাফ দেবে। মেঘনা আদ্রিয়ানের দিকে অগ্নিদৃষ্টি হেনে বলল, মিস্টার সার্জেন্ট, আপনি নিজের প্লেটে মনোযোগ দিন। আমার গলার কাটা বা ভলিউম নিয়ে আপনাকে ভাবতে হবে না। হামিদা বেগম আদ্রিয়ানকে ধমক দিয়ে বললেন, আদ্রিয়ান, মেহমান মেয়েটার সাথে এভাবে কথা বলে না। ও কত কষ্ট করে তিশাকে দেখতে এসেছে। আদ্রিয়ান কাঁধ নাচিয়ে বলল, কষ্ট তো আমি করলাম না। রিক্সা ভাড়ার স্পন্সরশিপ থেকে শুরু করে এই শব্দ দূষণ সহ্য করা সবই তো আমার উপর দিয়ে যাচ্ছে। আর মাঝপথে মেহসানা হঠাৎ সজোরে এক লোকমা মুখে দিল। হামিদা বেগম আজ তরকারিতে একটু ঝাল বেশি দিয়েছিলেন। ভুলবশত কাশ্মীরি মরিচের গুঁড়া একটু বেশিই পড়েছে। মেঘনা প্রথমে কয়েক সেকেন্ড স্থির হয়ে রইল, তারপর তার চোখ মুখ লাল হয়ে উঠল। সে শব্দ করে জিভ বের করে বাতাস টানতে লাগলো। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে আছে। আদ্রিয়ান এক গ্লাস জল তার দিকে এগিয়ে দিয়ে অত্যন্ত গম্ভীর মুখে বলল, কি হলো মিস মিমি, হঠাৎ করে সাপের মতো সেজ দিচ্ছেন কেন? আমাদের মাদার ইন্ডিয়া কি তবে অজান্তেই নাগা মরিচের বদলে কোনো অগ্নিগোলক তরকারিতে মিশিয়ে দিয়েছেন? মেঘনা জলের গ্লাসটাতে এক চুমুক শেষ করেই হাঁপাতে হাঁপাতে বলল, ঝাল। রিয়ান খিলখিল করে হেসে উঠল। সে টিস্যু পেপার এগিয়ে দিয়ে বিদ্রুপের স্বরে বলল, আরে না, এটা তো সাধারণ ঝাল। আপনার মতো সুপার গার্ল যে সামান্য মরিচের ঝালেই এভাবে কুপোকাত হবে তা তো বুঝিনি। আপনি কি কিছুক্ষণ আগে ভাবিকে হিরোইনজম নিয়ে লেকচার দিচ্ছিলেন? এখন নিজের বীরত্ব কোথায় গেল? এই ঝালটা স্পেস আপনার ওই উচ্চস্বরের রেডিওটাকে একটু মিউট করার জন্য ন্যাচারাল মেডিসিন। মেঘনা রাগে আর ঝালে লাল হয়ে চেঁচিয়ে উঠল, আপনি একটা আস্ত অসভ্য লোক। কে এভাবে বিপদে পড়লে হাসে? চাচিমা, দেখেন আপনার ছেলে কি বলছে। হামিদা বেগম এবার আদ্রিয়ানের পিঠে সজোরে এক চড় বসিয়ে দিলেন। আদ্রিয়ান বিষম খিরে প্রায় কাঁচতে কাঁচতে শুরু করলো। হামিদা বেগম কড়া সুরে বললেন, আদ্রিয়ান, একদম চুপ কর বলছি। মেয়েটা তাহলে কষ্ট পাচ্ছে আর তুই ওকে খোঁচা দিচ্ছিস? তোর লজ্জা করে না? যা, ফ্রিজ থেকে দই বের করে নিয়ে আয় ওর জন্য। আর একটা কথাও বললে আজ তোকে ডাইনিং থেকে বের করে দেব। মৃত্তিকার সাবিনা হো হো করে হেসে উঠল। সাবিনা দিশার কানে কানে বলল, ভাবি দেখেন, আমাদের বাড়িতে বিনোদনের অভাব নেই। আদ্রিয়ান ভাইয়াকে ধমক দেওয়ার জন্য আম্মুই সেরা। তিশার তার সুস্থ বাঁ হাত দিয়ে মেহসানার মাথায় হাত বুলিয়ে দিল। সে আদ্রিয়ানের দিকে তাকিয়ে মিটি মিটি হাসতে হাসতে বলল, আদ্রিয়ান ভাইয়া, আপনি বোধহয় ভুলে গেছেন, মেয়ে কিন্তু লাডুক মেয়ে। ঝাল কমলেও কিন্তু আপনার সুদে আসলে সব শোধ করে দেবে। আদ্রিয়ান দইয়ের বাটিটা মেহসানার সামনে ধপাস করে রেখে গজগজ করতে করতে বলল, শোধ তো অলরেডি হয়ে গেছে। মাদার ইন্ডিয়ার হাতে ওই প্রকাণ্ড চটটাই দাম অনেক। মিস মিমি, আপনার এই ঝাল খাওয়ার নাটক দেখার জন্য আমাকে আজ অনেক বড় মাসুল দিতে হলো। মেহসানা দইয়ের এক চামচ মুখে দিয়ে শান্তি পেল। সে বিজয়ের হাসি টেনে আদ্রিয়ানকে বলল, শান্তি তো কেবল শুরু মিস্টার সার্জেন। আপনি রিক্সা ভাড়া দিয়েছেন বলে কি ভেবেছেন আমি আপনার সব কথা মুখ বুজে সইব? নেভার। হামিদা বেগম সেনু ভরে মেহসানার দিকে তাকিয়ে বললেন, আদ্রিয়ানের কথা ছাড়ো মা, ও একটু এরকমই। তোমরা দুই বন্ধু মিলে আড্ডা দাও, আমি ফল কেটে আনছি। আদ্রিয়ানের কথা ছাড়ো মা, ও একটু ওরকমই। তোমরা দুই বন্ধু মিলে আড্ডা দাও, আমি ফল কেটে আনছি। ডাইনিং টেবিলে এই খুনসুটি আর হাসাহাসি তিশার ইনজুরির ব্যথাটা যেন এক নিমিষে কর্পূরের মতো উড়ে গেল। সে অনুভব করলো সুখনীরের এই প্রাণবন্ত মানুষগুলোর মাঝে তার আসল সুখ লুকিয়ে আছে। সন্ধ্যা নেমেছে সুখনীরে। পশ্চিম আকাশে গোধূলির শেষ রক্তিম আবার তখনও বিলীন হয়নি। তবে ডাইনিং হলের আড্ডাটা এখনও ড্রয়িং রুমে এসে জমেছে। জানালার পর্দার আড়াল দিয়ে ফুরফুরে বাতাস লহর তুলছে। মৃত্তিকা, সাবরিনা, আদ্রিয়ান আর মেহসানা মিলে তখনও আগের ডিনারের সেই হাসাহাসি আর খুনসুটির রেস্ট টেনে চলছে। তিশা সোফার এক কোণে আঁচড় হয়ে বসে আছে। তার ল্যাভেন্ডার কামিজের ওপর ব্যান্ডেজ করা হাতটা এক বিষণ্ণ শুভ্রতা ছড়িয়ে পড়েছে। ঠিক তখনই সদর দরজার ভারী পাল্লাটা খুলে গেল।
একরাশ শীতল হাওয়া আর চিরচেনা সেই কাঁঠাল পারফিউমের সুবাস নিয়ে ঘরে প্রবেশ করলো আর্য। সারাটা দিন বাইরে ধকল গেছে তার, শাকের হাতা দুটো কুইন পর্যন্ত গোটানো, ঘাড়ের কাছে একটা বোতাম খোলা। তার এক হাতে ল্যাপটপের ব্যাগ আর অন্য হাতে ধরা বেশ বড়সড় একটা পলিথিন ব্যাগ, যার ভিতরে দিয়ে উকি দিচ্ছে হরেক রকমের ফলের ঝুড়ি আর কিছু ওষুধের কৌটো। আজ ওর উপস্থিতি মাত্র ড্রয়িং রুমের সেই উচ্ছ্বসিত হাসাহাসি যেন এক পলকে স্থিমিত হয়ে গেল। সে কারো দিকে না তাকিয়ে একদম সরাসরি তিশার সামনে গিয়ে দাঁড়ালো। তার দীর্ঘকাল ছায়াটা তিশার উপর পড়তেই মেয়েটা একটু নড়েচড়ে বসলো। আজও পকেট থেকে চাবি রিংটা টিপের উপর রেখে বেশ গম্ভীর স্বরে জিজ্ঞেস করলো, এখন কেমন ফিল করছেন? ব্যথাটা কি সন্ধ্যার পর বাড়ছে নাকি আগের মতোই আছে? তিশা হঠাৎ এমন সরাসরি প্রশ্নে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। আশেপাশে তাকিয়ে দেখলো সবার চোখে মুখে তখন কৌতূহলী হাসি। সে আমতা আমতা করে বলল, না মানে এখন আগের চেয়ে অনেক বেটার। চাচিমার হাতে ঝাল তরকারি খাওয়ার পর তো মনে হচ্ছে সব ইনজুরি ভ্যানিশ হয়ে গেছে। আর্যর চোখের মনি দুটো স্থির হয়ে রইল তিশার ফ্যাকাশে মুখে। সে হাতের ব্যাগটা তিশার কোলের পাশে রেখে বলল, ঝাল খাওয়াটা আপনার জন্য আপাতত বিলাসিতা। পেন কিলার খাওয়ার পরে আপনাকে স্টোমাকার সেন্সিটিভ হয়ে আছে, সো নো মোর স্পাইসিস মোর। আদ্রিয়ান পাশ থেকে একটু ফোড়ন কাটার লোভ সামলাতে পারল না। সে কপালে হাত দিয়ে ড্রামেটিক স্টাইলে বলল, আরে আরজু ভাই, আমরা এখানে বৈশাখী মেলা বসালাম আর তুমি এসে সরাসরি পেশেন্ট চেক আপ শুরু করলে। একবার তো জিজ্ঞেস করবে ছোটো ভাইটা বেঁচে আছে কি না। আরজু আদ্রিয়ানের দিকে এক পলক কড়া দৃষ্টিতে তাকিয়ে আবার তিশার দিকে ফিরল। সে পলিথিন ব্যাগ থেকে একটা ছোট কৌটা বের করলো। সেটা ছিল আদার মুরব্বা আর কিছু টক লজেন্স। সে অত্যন্ত নিখুঁতভাবে ওষুধের স্টেপগুলো গুনে গুনে তিশার হাতের কাছে এগিয়ে দিয়ে বলল, এই নিন আপনার প্রেসক্রিপশন। রাতে ডিনারের পর এই দুটো ওষুধ মাস্ট। আর হ্যাঁ, পেন কিলারের সাইড ইফেক্ট হিসেবে আপনার বমি বমি ভাব বা মাথা ঘোরানো হতে পারে। সেই জন্য আমি এই আদার মুরব্বা আর লজেন্সগুলো এনেছি। যদি বমি আসে বা মুখে তেতকুটি লাগে তবে সাথে সাথে এগুলো একটা মুখে দেবেন। দিস ইজ ম্যান্ডেটরি। তিশা লজেন্সের প্যাকেটটা দিকে তাকিয়ে রইল। মেঘনা তিশার কানে কানে ফিসফিস করে বলল, ক্যাপ্টেনটা দেখি হোম সার্ভিস ক্লিনকে কনভার্ট হয়ে গেছে, লজেন্স পর্যন্ত গুনে এনেছে। তিশা মেসানকে কুইন দিয়ে একটা গুঁতো মারল। আজর কানে কথাগুলো পৌঁছলো কিনা বোঝা গেল না, তবে সে ব্যাগ থেকে একটা ডালিম আর কিছু কিউর ফল বের করে টেবিলের উপর রাখলো। আদ্রিয়ান এবার আজর গম্ভীর ভাবটা ভাঙার জন্য সজোরে হেসে উঠল। সে সোফায় হেলান দিয়ে বলল, ওহ মাই ফাদার, আর্য ভাই তো দেখি আজ ফলের আতরদার হয়ে গেছে। ভাবি, আপনার তো কপাল দারুণ। আমরা যখন জ্বরে মরি তখন আর্য ভাই শুধু দূর থেকে বলে, বেশি করে জল খাও আর ঘুমাও। আর আর আজ আপনার জন্য লজেন্স, মোরব্বা, কিউই মিরাকল, পিওর মিরাকল। আর্য চোয়ালটা মুহূর্তের জন্য একটু শক্ত হলো, কিন্তু সে নিজেকে সামনে নিল। সে ডালিমটা হাতে নিয়ে আদ্রিয়ানের দিকে ছুড়ে দিল। আদ্রিয়ান সেটা লুপে নিতেই আজও রুক্ষস্বরে বলল, খুব যখন কথা বলতে পারছিস তখন এই ফলগুলো কেটে নিয়ে আয়, আর সাবরিনা ওকে একটু সাহায্য করিস। তিশা যেন নিজ হাতে কিছু কাটাকাটি করতে না হয়। ওনার বেরিন আর হাতের গ্যাভিটি কালেকশনটা এমনিতেই ডিসকানেক্টেড, নতুন করে কোনো ঝামেলা আমি চাচ্ছি না। আদ্রিয়ান ডালিমটা হাতে নিয়ে কপাল কুঁচকে বলল, বুঝলাম, মানে আমি এখন আপনার ফ্রেশ ফ্রুট সার্ভেন্ট। ঠিক আছে ভাইয়া, ভাবির সেবা বলে কথা। চল সাবরিনা, মিস্টার ক্যাপ্টেনের অর্ডার বলে কথা। আদ্রিয়ানা সাবরিনা রান্নাঘরের দিকে চলে যেতেই আজও তিশা দেখে শেষবারের মতো তাকিয়ে বলল, আমি ফ্রেশ হতে যাচ্ছি। ডিনারের পর আমি যেন দেখি আপনি ঠিক সময় ওষুধগুলো নিয়েছেন। যদি না নেন তবে কাল সকালে আপনাকে পুরোনায় হাসপাতালে নিয়ে ইঞ্জেকশন দেওয়ার ব্যবস্থা করব। চয়েস মাই ইয়র্স। আজও সিঁড়ি দিয়ে উঠতে শুরু করেছে। মেঘনা আর মৃত্তিকা তিশাকে ঘিরে। মেঘনা চোখ বড় বড় করে বলল, বাবা তিশু, তোর জামাই দেখি সে কেয়ারিং। মৃত্তিকা তিশার সুস্থ হাতটা চেপে ধরে বলল, ভাবি, ভাইয়া তো এমনিতেই খুব রাশভারী, কিন্তু আজ ওনার চোখে এক অদ্ভুত ভয় দেখছিলাম। উনি আপনাকে বকেছেন ঠিকই, কিন্তু আসলে উনি প্রচণ্ড প্যানিকড। লজেন্স আনাটা তো কেবল বাহানা।
উনি আসলে চাচ্ছেন আপনি যেন সুস্থ থাকেন। উপর থেকে আরেকটিবার ভেসে এলো আর্যর কণ্ঠস্বর। ও হ্যাঁ, সন্ধ্যার টাইমে আপনার একটা মেডিসিন আছে, দেখুন ব্যাগের লেফট কর্নারে। তিশা কিছুটা চড়া কণ্ঠে উত্তর দিল, আচ্ছা। তৎক্ষণাৎ পাশ থেকে মেঘসানা চাপা কণ্ঠে বলল, উনি কি সারাদিন বাইরে কেবল তোর ওষুধের লিস্টই মুখস্থ করেছেন? নৈশভোজের আয়োজনে সকলে উপস্থিতিতে পরিপূর্ণ শুকনিরের ডাইনিং টেবিল। ওপরে ঝুলে থাকা ঝাল লঙ্ঘনের হলদেটে আলোয় চারপাশটা বেশ মোহনীয় দেখাচ্ছে। ডাইনিংয়ে ইলিশের ঝোল আর গরম ধোয়া ওঠা ভাতের গন্ধে করছে। অন্যান্য দিনে তিশা সবাইকে খাবার বেড়ে দেয়, তবে আজকে অসুস্থতার কারণে হামিদা বেগম সে দিকটাই সামলাচ্ছেন। মেহসানা আর আদ্রিয়ান সামনাসামনি বসা, আর মেহসানার পাশে বসেছে টুইঙ্কেল। যেহেতু তিশা আজকে ওকে খাওয়াতে পারবে না, তাই সেই দায়িত্বটা মেহসানাই নিয়েছে। এক মনে ডালবাটি থেকে পাতে নিল, আর মেহসানা ব্যস্ত টুইঙ্কেলকে মাছের কাঁটা বেছে খাওয়াচ্ছে। টুইঙ্কেলের মাঝে মধ্যে মেহসানার কানের কাছে মুখ নিয়ে আদ্রিয়ানের দিকে ইশারা করে পিস করছে, আর মেহসানা মিটে মিটে হাসছে। ঠিক তখনই আজ ড্রয়িং রুম থেকে সোজা ডাইনিংয়ে প্রবেশ করলো। চোখে মুখে ক্লান্তি থাকলেও তার ব্যক্তিত্বের সে তীক্ষ্ণতা কমেনি। সে এসে তিশার ঠিক পাশে চেয়ারটা টেনে বসলো। আর্যর উপস্থিতিতে মুহূর্তেই যেন টেবিলের কোলাহল একটু স্মিত হয়ে এলো। আর্য বসতে বসতে হামিদা বেগমের দিকে তাকিয়ে বেশ গম্ভীর স্বরে বলল, চাচিমা, তিশার পাতে শুধু ভাত আর ডাল দিলে হবে না, ওকে একটু বেশি করে প্রোটিন দিন। আর হ্যাঁ, ডক্টর বলেছে বেশি ঝাল বা রিচ ফুড যেন ও আর আজ না খায়। আপনি ওর জন্য আলাদা করে কিছু সবজি বা হালকা মাছের কিছু রেখেছিলেন তো? হামিদা বেগম হেসে বললেন, হ্যাঁ রে বাবা, রেখেছি। তোমার হুকুম মানতেই তো আমাদের নাজেহাল দশা। এই যে তিশা মা, এই হালকা মশলার মাছের ঝোলটা খাও। আজও বাজার থেকে এটা তোমার জন্য খুঁজে এনেছে। তিশা আজও দিকে তাকাতেই দেখলো আজও অত্যন্ত নির্লিপ্ত মুখে নিজের গ্লাসে জল ঢালছে। আদ্রিয়ান এবার সুযোগ বুঝে ফোন কাটলো, শোনো মাদার ইন্ডিয়া, আর্য ভাইয়ের এই ডায়েট কন্ট্রোল শুধু তিশা ভাবির জন্যই। আমরা তো এখন স্পেস সাইড কারেক্টার। আর্য ভাই, তুমি কি আইল অফ সিতে থাকতো কেমন ক্যালোরি মেপে খেতে, নাকি আজই প্রথমে এই পুষ্টিবিজ্ঞান ড্রেসটা পরলে? আজও আর চোখে আদ্রিয়ানের দিকে তাকে শান্ত স্বরে বলল, যাদের ব্রেন এবং হাত ঠিকঠাকভাবে কাজ করে না, তাদের একটু হেলদি খাবারই লাগে। আদ্রিয়ান, তুই বরং নিজের মাছের কাটা বাসায় ফোকাস কর। এসব বাম হাতে চামচ নাড়াচাড়া করতে করতে মৃদু স্বরে বলল, চাচিমা, এত কিছু লাগবে না, আমি ডাল দিয়ে খেতে পারবো। আজ এবার সরাসরি তিশার দিকে তাকিয়ে কড়া গলায় বলল, চুপচাপ মাছটা শেষ করুন। আপনি এই লাকিং অফ পোলট্রির শরীর নিয়ে আর কোনো অ্যাক্সিডেন্ট স্টার্ট দেখতে চাই না। হাতটা সরানো দরকার, স্টার্ট মারা পরে হবে। তিশা মনে মনে গাল ফুলিয়ে ভাবলো, কি একটু মিষ্টি করে কথা বলতে পারে না? ঠিক আর সাবরিনা এক কোণে বসে হাসাহাসি করছিল। সাবরিনা বলল, ভাইয়া, তুমি কি তিশা ভাবির পার্সোনাল নার্স হিসাবে জয়েন করেছো? আমরা তো জানতাম ক্যাপ্টেনরা শুধু জাহাজে ইন্টারাকশন দেয়, এখন দেখছি তারা ডায়েট চার্জও বানায়। আজও গম্ভীর মুখে খাওয়ার এক লোকমা মুখে তুলে বলল, পরিবারের কেউ যদি অতিমাত্রায় কেয়ারলেস হয়, তবে কাউকে না কাউকে দায়িত্ব নিতেই হয়। আর তোমরা তো বেশি কথা না বলে খাওয়ার দিকে মন দাও। খাওয়ার মাঝখানে টুইঙ্কেল হঠাৎ বলে উঠলো, পাপা, তুমি তো কাল রাতে বানিকে খাইয়ে দিয়েছিলে, এখন কেন খাইয়ে দিচ্ছ না? দেখো বানি বা হাতে খেতে পারছে না। পুরো টেবিলে মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। আদিয়ান মুখ চেপে চেপে হাসছে না। তিশার অস্বস্তি দেখে টুইঙ্কেলকে থামানোর চেষ্টা করলো, কিন্তু টুইঙ্কেল তো অবশ, ও তো শুধু যা দেখছে তাই বারবার বলছে। আদিয়ান বাঁকা হেসে বলল, কি আর্য ভাই? আর্য একটু বিচলিত না হয়ে তিশার থালার দিকে তাকালো। তিশা সত্যি বাম হাত দিয়ে মাছের কাঁটা বাঁচতে গিয়ে হিমশিম খাচ্ছে। সে নিজের খাওয়া থামিয়ে অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে তিশার থালাটা নিজের দিকে টেনে নিল। পুরো টেবিলে সবার দৃষ্টি এখন আর্যের উপর। সে অত্যন্ত নিখুঁতভাবে মাছের কাঁটাগুলো আলাদা করে ভাতের সাথে মেখে আবার তিশার সামনে এগিয়ে দিল। এরপর শান্ত গলায় বলল, অসুস্থ হাত নিয়ে সার্কাস দেখানোর প্রয়োজন নেই, এটা খেয়ে নিন। তিশা আর্যর এক অপ্রকাশিত যত্নের ধরন দেখে অবাক হলো। মানুষটার মুখে রুক্ষতা দেখালো কাজে যে কতটা কেয়ারিং, সেটা আজ আবারও অনুভব করলো তিশা। সে নিচু স্বরে বলল, ইউ। আর্য সংক্ষেপে উত্তর দিল, থ্যাংক ইউ বলার প্রয়োজন নেই, খাবারটা ফার্স্ট শেষ করুন, ওষুধ খাওয়ার সময় হয়েছে।
মেঘনা আড়ালে তিশার পায়ের পা খোঁচা মারল। তিশা ব্যস্ত কণ্ঠে তাকাতেই সে ফিসফিস করে বলল, বরটা কিন্তু হেব্বি মাইরি, কি কেয়ারিং। তিশা কটমটিয়ে তাকাতেই মেঘনা তৎক্ষণাৎ দৃষ্টি ঘুরিয়ে টুইঙ্কেলের সাথে গল্পে লিপ্ত হলো। টুকনির ড্রয়িং রুমে এখন হাসির ফোয়ারা টইটুম্বর, আড্ডার পাড়া তখন তুঙ্গে। ড্রয়িং রুমের ঝাড়লণ্ঠনের আলো মেঘনার উত্তেজিত মুখের উপর পড়ে ঝিকমিক করছে। আদ্রিয়ান একটা ডালিমে টানা মুখে ফেলে বেশ আয়েশ করে চিবিয়ে মেঘনার দিকে তাকালো। মিমি, আপনার কথা বলার স্পিড তো দেখছি ট্রেনের চেয়েও বেশি। মেঘনা ভুরু কুঁচকে আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, মিস্টার সার্জেন্ট, আপনার ডিকশনারিতে কি খোঁচা দেওয়া ছাড়া আর কোনো শব্দ নেই? আমি আমার ফ্রেন্ডের সাথে গল্প করি, তাতে আপনার কি পেট ব্যথা করছে? আজাইরা কোথাকার। আদ্রিয়ান সোফায়ও আরও একটু হেলান দিয়ে বসলো। পেটে নয় মিস, কানে। আপনার হাই পিচ ভয়েস শুনলে মনে হয় কোনো অ্যাপের সিঙ্গারের রিহার্সাল চলছে। তিশা হেসে ফেলল। ব্যান্ডেজ করা হাতটা সাবধানে বালিশের উপর রেখে বলল, আদ্রিয়ান ভাইয়া, মেয়ে কিন্তু রাগলে খুব ভয়ঙ্কর। ওর হাই স্পিচ ভয়েস তখন থান্ডারের কনভার্ট হয়ে যায়, সাবধান। টুইঙ্কেল মেঘনার কোলে বসে আদ্রিয়ানের দিকে আঙুল উঁচিয়ে বলল, চাচু, তুমি মিমিকে পচা বলছো কেন? মিমি তো আমাকে কত সুন্দর গল্প শোনালো। তুমি কি জানো, মিমি বলেছে বানি যখন ছোট ছিল তখন সে ইঁদুর দেখে ভয় পেত। পুরো ঘরে হাসির রোল পড়ে গেল। তিশা চোখ বড় বড় করে মেঘনার দিকে তাকালো। মেঘনা জিভ কেটে বলল, সরি দোস্ত, মুখ ফসকে বেরিয়ে গেছে। আদ্রিয়ান এবার অট্টহাসি দিয়ে উঠতেই তিশা তাকালো ওর দিকে। সঙ্গে সঙ্গে নিজেকে সামলিয়ে ও বলল, সরি বাট ইঁদুর। সিরিয়াসলি ভাবি, যে মেয়ে সুপারম্যান হয়ে রাস্তায় গাড়ি থামাতে যায় সে কিনা ইঁদুর দেখে ভয় পায়? আর্য ভাইকে বলতেই হবে, নেক্সট টাইম আপনাকে শাসন করার জন্য গাদা গাদা লজেন্স নয়, জাস্ট একটা ইঁদুরই যথেষ্ট। হাসাহাসি যখন চরমে ঠিক তখনই সিঁড়িতে ভারী পদশব্দ পাওয়া গেল। আর্য নেমে আসছে। গায়ে এখনো একটা হালকা ধোয়াটে রঙের টি শার্ট আর ট্রাউজার, চুলগুলো এলোমেলো, চোখে সেই চিরচরিত রাশভারে চাহনি। ঘরের ভিতর ঢুকতেই হাসির শব্দটা একটু স্মিত হয়ে এলো। আজও সরাসরি তিশার সামনে গিয়ে দাঁড়ালো। হাসাহাসিটা একটু কমান, অতিরিক্ত হাসলে আপনার ব্লাড প্রেশার ফ্ল্যাকচুয়েট করতে পারে, যা আপনার ইনজুরি হিলিং প্রেশারে বাধা হয়ে দাঁড়াবে। মেঘনা ফিসফিস করে তিশার কানে বলো, তোর এই লর্ড কার্জন তো দেখি রোবটের মতো কথা বলে, হাসতেও নিষেধ করছে। আজও মেঘনার দিকে একবার তীক্ষ্ণ চোখে তাকালো, তারপর টিপের উপর রাখা ওষুধের ব্যাগের দিকে ইশারা করে তিশাকে বলল, 9:10, আপনার ওষুধের টাইম 5 মিনিট ওভার হয়ে গেছে। আদ্রিয়ান, তোকে বলছিলাম না খেয়াল রাখতে, তুই তো দেখছি ডালিম আর আড্ডায় মশগুল। আদ্রিয়ান তড়িঘড়ি করে উঠে দাঁড়িয়ে জিভ কামড়ে বলল, সরি আর্য ভাই, মিস মিমি রেডিও শুনতে শুনতে সময়টা খেয়াল করিনি। আর্য নিজে এগিয়ে এসে ওষুধের স্কিপ একটা বড় নীল রঙের ট্যাবলেট আর একটা ক্যাপসুল বের করলো। এক গ্লাস পানি নিয়ে তিশার হাতে দিয়ে বলল, নিন, কোনো ওজর আপত্তি শুনবো না, আর ওষুধটা গেলে আমাকে জানাবেন। তিশা মুখটা তিতকুটে হওয়ার ভয়ে কুঁচকে বলল, বড় ওষুধ একটু পর খেলে হয় না? আর্য ভুরু উঁচিয়ে তাকালো, আমি কি অপশন দিয়েছি? ইট ইজ অর্ডার, চটপট খেয়ে নিন। তিশা অজ্ঞাতা আর্যর চোখের শাসনের কাছে হার মারল। ওষুধটা গিলে যখন সে মুখ বিকৃত করছিল তখন আর্য ব্যাগের কোণ থেকে সেই লজেন্সের প্যাকেটটা বের করে একটা লজেন্স তিশার সুস্থ হাতের তালুতে রাখলো। আদ্রিয়ান পাশ থেকে মিটিমিটি হেসে বলল, আর্য ভাই, ডালিমটা কিন্তু দারুণ ছিল, কিন্তু তোমার এই কড়া পাহারা দেখে মনে হচ্ছে তিশা ভাবি কোনো পেশেন্ট না, বরং তোমার ইউনিটের কোনো নতুন রিক্রুট। আর্য ওর কথায় উত্তর না দিয়ে করিডোর দিয়ে গটগট করে চলে গেল। ও চলে যেতেই আদ্রিয়ান মেহসানার দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, মিস মিমি, আপনি চাইলে আজ রাতে এখানে থেকে যেতে পারেন। তিশার সাথে কথা বলার মানুষ থাকলে ও হয়তো একটু বেটার ফিল করবে। তবে শর্ত একটাই, রাত 12টার পর শুকনিরের শব্দদূষণ আইনত দণ্ডনীয়। মেহসানা মুখ লুকিয়ে ঝড়গোটে কণ্ঠে আদ্রিয়ানকে দুই একটা ধমক দিতে গেল। সে কিছু বলার আগে আজও কণ্ঠস্বর থামলো তারা। তিশা, আজকের আর রাত বেশি জাগবেন না, ঘুমিয়ে পড়ুন। তিশা হকচকে নয়নে উপরে তাকালো। ততক্ষণে উত্তরের দিকে করিডোরে পাড়ি জমিয়ে চলে গিয়েছে।
এদিকে সবাই নিজেদের কথোপকথন বাদ দিয়ে মশগুল হয়েছে তিশা আর আর্যকে নিয়ে দুষ্টুমিতে। সে কি, আজও অত বড় রুমে থাকতে তিশা এখন অন্য রুমে ঘুমাবে মানে? আর তাছাড়া ওটা তো সচরাচর গেস্ট রুম হিসেবে ইউজ হয়। ওখানে তো আজ মেহসানার মা আর সাবিনা মৃত্তিকাদের থাকতে দিবে। এতক্ষণ সব ঠিকই চলছিল। হঠাৎ হামিদা বেগমের এমন কথায় ল্যাপটপ থেকে দৃষ্টি তুলে ভুরু কুঁচকে তাকালো আর্য। হামিদা বেগমের দিকে তাকিয়ে বলল, আমি ইউজুয়ালি একা একা থাকতে অভ্যস্ত। আর তাছাড়া বাড়িতে তো আরও অনেক রুম আছে, ওখানে তো ঘুমিয়ে পড়লেই হয়। হামিদা বেগম এবার হাত নেড়ে আর্যকে থামিয়ে মাতৃসুলভ শাসনে বললেন, আরে রাখো তোমার ফাইন। মেয়েটার ডান হাতটা পুরো অকেজো হয়ে আছে, রাতে পাশ পেতে গেল আর কারো সাহায্য লাগবে। মেহসানা আর মৃত্তিকা সাবিনা তো পাশের রুমে হুড়দৌড় করবে, ওর ঘুমের ব্যাঘাত হবে। আর্য, তুমি কি এতটা কাণ্ডজ্ঞানহীন যে নিজের স্ত্রীকে এই অবস্থায় একা রেখে দিবে? দিশা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তার হৃৎপিণ্ডটা তখন গলার কাছে এসে ধকপক করছে। আর্যর ওই গম্ভীর আর পারফেক্টলি সাজানো রুমে কি থাকবে ভাবতে তার হাত পা হিম হয়ে আসছে। সে আমতা আমতা করে বলল, চাচিমা আমি ঠিক আছে, মেহু তো আছে, ও আমাকে হেল্প করবে। ঠিক তখনই টুইঙ্কেল ওদের মাঝখানে দাঁড়িয়ে দুই কোমরে হাত দিয়ে বিজ্ঞের মতো মাথা নাড়ল। সে আর্যের দিকে তাকে ঠোঁট উল্টে বলল, পাপা তুমি মিছে মিছে বাহানা দিচ্ছ কেন? আমি তো কতবার বলেছি আমি পাপা আর বাণীর মাঝখানেই ঘুমাবো। কিন্তু তোমরা তো একসাথেই ঘুমাও না। আজ বাণী অসুস্থ। পাপা তুমি বাণীকে স্টোরি শুনিয়ে ঘুম পাড়িয়ে দেবে। আর হ্যাঁ, বাণী কিন্তু রাতে ভয় পায়, তুমি ওর হাত শক্ত করে ধরে রেখো। টুইঙ্কেলের এই বিস্ফোরণ মন্তব্যে আর্য আর তিশা দুজনে যেন মাটির সাথে মিশে গেল। আদ্রিয়ান এক কোণে বসে মুখ চেপে হাসতে হাসতে লাল হয়ে গেছে। হামিদা বেগম এবার চূড়ান্ত রায় ঘোষণা করলেন, ব্যাস, টুইঙ্কেল যখন বলেছে তখন আর কথা নেই। আদ্রিয়ান যা তো বাবা, তিশার টুকটাক দরকারি জিনিসগুলো আর্য রুমে রেখে আয়। আর আর্য, তুমি মুখ কালো করে থেকো না, নিজের দায়িত্ব পালন করা শেখো। আর্য দীর্ঘশ্বাস ফেলে ল্যাপটপটা বন্ধ করলো। সে বুঝলো চাষিমার জেদ আর টুইঙ্কেলের আবদারের সামনে তার পেশাদারি গাম্ভীর্য আর অচলল। সে চেয়ার ছেড়ে ওঠার সময় তিশার দিকে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে চাইল। ঠিক আছে, তবে রুমে গিয়ে যেন আবার সারা রাত বকবক শুরু না হয়। করিডোর দিয়ে আর্যর পিছু পিছু হাঁটাটা তিশার কাছে আজ মনে হচ্ছে যেন কোনো এক অজানা দ্বীপের অভয়ারণ্যের দিকে যাত্রা। হামিদা বেগম অত্যন্ত যত্ন করে তিশা প্রয়োজনীয় সব কিছু আদ্রিয়ানের হাতে আর্যর রুমে পাঠিয়ে দিয়েছেন। যাবার আগে তিশার চিবুক ছুঁয়ে ইশারায় অভয় দিয়ে গেছেন তিনি। কিন্তু তিশার ভেতরে তখনও প্রশান্ত মহাসাগরের চেয়ে উত্তাল ঢেউ। সে মনে মনে আর্যকে লক্ষ্য করে অজস্র বাক্যবাণ ছুটছে। নিজে তো একটা আস্ত পাথরের খাম্ব, সবার সামনে এমনভাবে বললেন যেন আমি সারা রাত রেডিওর মতো বাজি। ডিরেক্টর কোথাকার, একটা দিনও কি শান্তি নেই? এখন ওনার এই পারফেক্টলি গুছিয়ে রাখা মিউজিয়ামের মতো রুমে আমাকে কাটাতে হবে। আজও রুমের দরজাটা যখন মৃদু শব্দে খুলে গেল, তিশা থমকে দাঁড়ালো। পুরো রুমটা ঠিক আজের ব্যক্তিত্বের মতোই আভিজাত্যপূর্ণ, ছিমছাম এবং কিছুটা শীতল। অফ হোয়াইট দেওয়াল, এর পাশে বিশাল বইয়ের তাক আর অন্য পাশে কাছে জানালা দিয়ে বাইরের অন্ধকার আকাশটা দেখা যাচ্ছে। বিছানায় ধবধবে সাদা চাদর বিছানো। ল্যাপটপের ব্যাগটা টেবিলের উপর রেখে নির্লিপ্ত গলায় বলল, দাঁড়িয়ে কেন, বিছানায় গিয়ে বসুন। আপনার ওষুধের ডাউডিশন শুরু হতে বেশি সময় লাগবে না। তিশা মুখ কুঁচকে বিছানার এক কোণে বসলো। আর্য তখন আলমারি থেকে একটা পাতলা কম্বল বের করছিল। তার প্রতিটি কাজ এত নিখুঁত যে তিশা নিজেকে অগোছালো স্বভাবের কথা মনে করে আরও বেশি আড়ষ্টতা বোধ করলো। সে বাম হাত দিয়ে নিজের ওড়নাটা বারবার ঠিক করছিল। এক বিছানায় এই গম্ভীর্যের মূর্তির সাথে রাত কাটানো, ভাবতে তার গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে। হঠাৎ আজও তার সামনে এসে দাঁড়ালো, হাতে সেই আদার মুরব্বা আর জলের গ্লাস। সে টিপয়ের উপর গ্লাসটা রেখে তিশার ব্যান্ডেজ করা হাতটা দেখে একবার তাকালো। ব্যথা কি এখনো বেশি টনটন করছে? যদি করে তবে বরফ দিতে পারি, অযথা চেপে রাখবেন না। তিশা মাথা নিচু করে বলল, না এখন ঠিক আছে, আপনি আপনি ঘুমান, আমি এক পাশে গুটিসুটি মেরে শুয়ে থাকবো। ডোন্ট ওয়ারি, রাতে বিছানায় ফুটবল খেলার অভ্যেস আছে আমার, তবে নিজেকে সামলে নেব।
তিশার মুখে বিছানায় ফুটবল খেলার কথা শুনে আজর কুঞ্চিত ভ্রুদয় যেন আরও খানিকটা কুঁচকে গেল। সে হাতের জলের গ্লাসটা টিপের উপর রাখতে রাখে আর চোখে তিশার দিকে তাকালো। লোকটার চাহনিতে আজ এক বিষণ্ণ মিশ্রণ, বিরক্তি নাকি প্রচ্ছন্ন কৌতূহল তা বোঝা দায়। ও গম্ভীর গলায় বলল, ফুটবল খেলার শখ থাকলে কাল সকালে মাঠে গিয়ে নিয়ে যাব। আপাতত এই অকেজো হাতটা নিয়ে শান্ত হয়ে একপাশে পড়ে থাকুন। আর হ্যাঁ, মাঝরাতে যদি অভ্যাসবত লাথি মেরে আমাকে বিছানা থেকে ফেলার চেষ্টা করেন তবে কিন্তু পরের দিন সকালে আপনার ওই ফুটবল রিটায়ারমেন্ট ঘোষণা করতে বাধ্য হব। ইউ দ্যাট ক্লিয়ার? তিশা মনে মনে ভেঙচি কাটল, মুখে বিনয়ের অবতার সেজে বললেও মনে মনে বিড়বিড়িয়ে উঠল, ওহ, মানুষটা কি রসক্ষীণ একতাল পাথর, একটু রসিকতা বোঝে না, সারাক্ষণ যেন প্যারেড গ্রাউন্ডে দাঁড়িয়ে হুমকি ঝাড়ছে। তাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে আর্য ফের বলো, গুটিসুটি মারা প্রয়োজন নেই, বিছানাটা যথেষ্ট বড়। আর হ্যাঁ, টুইঙ্কেল আজ জেদ করেছিল আমাদের মাঝখানে শোয়ার, কিন্তু ওর ঘুমের ঘরে হাত পা ছোড়ার অভ্যেস আছে। আপনার ইনজুরিতে লেগে যেতে পারলে বলেই আমি ওকে চাচিমার কাছে পাঠিয়েছি, সো ডোন্ট ওয়ারি।